নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিমা বেঙ্গলি স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার অতি প্রিয় একজন লেখক, আপনাদেরও ভীষণ প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রাসুহারি পাঠ করতে চলেছি। গল্পটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সেবার আষাঢ় মাসে আমাদের বাড়িতে একজন লোক এসে জুটল। গরিব লোক, খেতে পায় না, তার নাম রাসুহারি। আমরা তাকে 7 টাকা মাইনে মাসে ঠিক করে বাড়ির চাকর হিসাবে রেখে দিলাম। প্রধানত সে গরু বাছুর দেখাশোনা করত, ঘাস কেটে আনত নদীর চর থেকে, সানি মেখে দিত খোল জল দিয়ে। বাবা মারা গিয়েছেন আমাদের অল্প বয়সে। 3 ভাইয়ের মধ্যে আমি বড়। লেখাপড়া আমার গ্রাম্য পাঠশালা পর্যন্ত। ছোট ভাই দুটি ডান্ডাগুলি খেলে বেড়াতো, এখন চাষের কাজে আমাকে সাহায্য করে। রাসু বছরখানেক কাজ করার পরে একদিন রাত্রে আমাদের বড় বলদ জোড়া নিয়ে অন্তর্ধান হলো। আমাদের চক্ষু স্থির। তখনকার সস্তার দিনেও সে গরু জোড়ার দাম 200 টাকা। আমার ছোট ভাই সত্যচরণের ডাকনাম নেন্টু, বড় স্বাদের বলদ। সে ভালো গাড়ি চালাতে পারত বলে শখ করে শান্তিপুরের গোঘাট থেকে ওই গরু জোড়া কিনে এনেছিল। ভোরবেলা ওঠেন সকলের আগে। সেদিন উঠে চণ্ডী মণ্ডপে গিয়ে দেখেন রাসু নেই। সে কম্বলখানা গায়ে দিয়ে শুতো, সেখানেও নেই। গোয়ালে দেখেন বলদ জোড়াও নেই। আমাকে উঠিয়ে বললেন, হ্যাঁ রে নীলে, রাসু গেল কোথায় জানিস? আমার তখন বিয়ে হয়নি। সত্য আর আমি এক ঘরে শুই। আমি উঠে চোখ মুছতে মুছতে বললাম, তা কি জানি, মাঠের দিকে গেল না তো? এত ভোরে সে কোনোদিনও মাঠে যায় না, আজ গেল কেন? বড় গরু জোড়াও তো দেখছি নেই। গরুকে কি মাঠে খাওয়াতে নিয়ে গেল এত সকাল আর এই শীতে? কখনো তো যায় না, তাই তো। দাঁড়াও, উঠি আগে। বহু খোঁজাখুঁজি হলো সারাদিন ধরে। রাসুহারি পাত্তা পাওয়া গেল না। নির্ঘাত ভেগেছে গরু জোড়া নিয়ে। অমন গরু জোড়া! সত্য তো পাগলের মতো হয়ে গেল। ওর গায়ে খুব জোর, খুব সাহসী আর তেজি ছোকরা। বললে, দাদা চলো, ওর বাড়ি সে বেলডাঙা যাব। কে যাবে? তুই আর আমি? জানিস ওর বাড়ির ঠিকানা? বেলডাঙা থানা, মাঠ বেনাদহ গ্রাম। 2-1 বার চিঠি পাঠিয়েছে ওই ঠিকানায়। ডাকঘর ওই বেলডাঙা, জেলা মুর্শিদাবাদ। বাবা, সে কদ্দূর এখান থেকে? ও থাকবে। সত্য কিছুতেই শুনল না। তার পীড়াপিড়িতে 2 ভাই পুটুলি নিয়ে বাড়ি থেকে বেরোলাম। 32 টাকা সঙ্গে নিয়ে সোজা গিয়ে বেলডাঙা স্টেশনে ট্রেন থেকে নামলাম। জিজ্ঞাসা করে জানা গেল মাঠ বেনাদহ এখান থেকে 3 মাইলের মধ্যে। বেলডাঙা থানাতে গিয়ে দারোগাবাবুকে সব খুলে বললাম। তার নাম পঞ্চানন রায়, বাড়ি হুগলি জেলা। আমাদের মুখে সব শুনে তার দয়া হলো। আমাদের বললেন সেখানে কিছুদিন থাকতে, অন্তত 1 সপ্তাহ। সাধারণ পোশাকে তিনি 2 জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নিজে বেনাদহ গ্রামে গিয়ে খবর নিয়ে এলেন সে বাড়ি নেই। আমাদের বললেন থানায় রাত্রে শুয়ে থাকবেন, কোনো অসুবিধা হবে না। রেঁধে খেতে পারেন, কিংবা যদি না রেঁধে খেতে চান, আমার এই 36 কনস্টেবল আছে। সত্য বলতে কিছু না দারোগাবাবু, আমরা রান্না করেই নেব। থানার উত্তরে বড় একটা পুকুর। পুকুরের পাড়ে উলটি চাওড়া ও তাল গাছ। আমাদের যশোরের ভাষায় উলটি বাচড়া বলে উলু ঘাসে ঢাকা মাঠকে। দেখে সত্যি খুব খুশি।
বলে, দাদা, ওই তাল গাছের তলায় আধ ছায়া আধ রোদে বসে রাখব। দিন কয়েক সেখানে থাকা হলো। বেনাদহ গিয়ে রাসুহারির সন্ধান সব সময় নেওয়া হচ্ছে, কখনো রাত দুপুরে, কখনো দিন দুপুরে, কখনো খুব ভোরবেলায়। গায়ের লোকে বলে যে যশোর জেলায় ব্রাহ্মণদের বাড়ি চাকরি করে, সেখানে এখানে থাকে না তো। আজ 1 বছরের মধ্যে তাকে গায়ে দেখা যায়নি। সুতরাং 7 দিন পরে আমরা রাসিহারিকে অপ্রকট অবস্থায় রেখেই বেলেডাঙ্গা থেকে রওনা হলাম বাড়ির দিকে। সত্য বললে, দাদা, পয়সা নেই হাতে, তাছাড়া রাস্তা দেখে যেতে হবে। যদি এমন হয় পথ দিয়ে গরু তাড়িয়ে বাড়ির দিকে আসছে, চলো হেঁটে বাড়ি ফিরি। সে কি রে, এখান থেকে যশোর জেলা পথটি যে সোজা নয়, পারবি হাঁটতে? গরু জোড়া ফেরত পাওয়ার জন্য সব করতে পারি দাদা। আমার গাড়ি চালানো একদম বন্ধ হয়ে গেল ওই গরু জোড়ার অভাবে। অতএব নামলাম 2 ভাই পথে। বেলডাঙ্গার বাজার থেকে চাল ডাল কিনে নিই, হাঁড়ি সরা কিনে বোচকায় বেঁধে নিলাম। প্রথম দিন রাস্তার ধারে এক আমতলায় রান্না করে খেলাম। বেশ লাগে কিন্তু এভাবে পথ চলতে। ঘর থেকে কখনো বেরোয়নি, এত দূরেও জীবনে কখনো আসিনি। রাসুহারির দৌলতে অনেক দেশ দেখলাম। সত্য বললে, দাদা, হাঁড়ি ফেলে দিয়ে কাজ নেই, বড্ড দাম হাঁড়ি। ধুয়ে নিয়ে আসি পুকুর থেকে, বোচকায় বেঁধে নিই, নইলে কত পয়সা লেগে যাবে রোজ হাঁড়ি কিনতে। সন্ধ্যার আগে আশ্রয় নেবার জন্য একটা কি গ্রামে ঢুকে সামনের একটা বাড়িতে গিয়ে দাঁড়ালাম। বাড়ির লোকেরা খুঁটের আগুন পোয়াচ্ছে উঠোনে। আমাদের কথা শুনে বললেন, এখানে জায়গা হবে না। আমাদের তাই থাকার জায়গা নেই। এগিয়ে গিয়ে গায়ের মধ্যে দেখো গে। কিছু দূর গিয়ে আরেকটি বাড়ি পেলাম রাস্তার বাঁধারে। বাড়ির সামনে গোয়াল ঘর। প্রথম শীতে লাউ গাছে মাচা ভরা লাউ ঝুলছে। মেটে ঘর 2খানা। উঠোনের পেছন দিকে এক ঝাড় তগদা বাঁশ। বুড়ো মতো একটা লোক তামাক খাচ্ছিল দাওয়ায় বসে। আমাদের দেখে বললে, কে তোমরা? আমি বললাম, পথ চলতি লোক। এখানে কি মনে করে? একটু থাকার জায়গা দাও কর্তা, অনেক দূর থেকে আসছি, বড় কষ্ট হয়েছে। তোমরা? আমরা ব্রাহ্মণ। গিয়েছিলে কোথায়? তখন সব কথা খুলে ওকে বললাম। রাসুহারির আনুপূর্বিক ঘটনা। লোকটা নির্বিকারভাবে তামাক টানতে টানতে সব শুনলে। আমাদের কথা শেষ হয়ে গেলে হুকোয় শেষ টান দিয়ে পিচ করে থুতু ফেলে শান্ত ও ধীরভাবে বললে, এখানে থাকার অসুবিধে, আগে দেখো। এই দাওয়াইটাই না হয় শুয়ে থাকবো এই শীতে, এখানে সুবিধে হবে না। সত্য বললে, এগিয়ে চলো দাদা, এখানে দরকার নেই। কিছু দূর গিয়ে আমরা একটা বাড়ির পেছন দিকটাতে পৌঁছালাম। বাড়ির মধ্যে মুড়ি ভাজার গন্ধ বেরোচ্ছে এবং খোলা হাঁড়িতে মুড়ি ভাজার চচ্চর শব্দ হচ্ছে। আমরা ঘুরে গিয়ে বাড়ির উঠোনে ঢুকলাম। একটা কালো মতো বেটে লোক বাড়ি থেকে বেরিয়ে এলো। আমাদের দিকে কটমট করে চেয়ে বলল, কে তোমরা? কি চাই? আমরা বিদেশি পথিক, বেলডাঙ্গা থেকে আসছি। একটু থাকার জায়গা হবে রাত্রে? কি জাত তোমরা? ব্রাহ্মণ। আমাদের সঙ্গে চাল ডাল আছে, নিজেরা রেঁধে খাবো। লোকটা যেন একটু নরম হয়ে বলল, দাঁড়াও, জিজ্ঞাসা করে আসি। বাড়ির মধ্যে থেকে এবার বেরিয়ে এলো একটি মেয়ে মানুষ, কালো ঢ্যাঙা, হাতে কুচি কাঠি। ইনি মুড়ি ভাজছিলেন। তাহলে আমাদের দিকে চেয়ে বললে, কে গা তোমরা? আমরা ব্রাহ্মণ, একটু থাকবার জায়গা চাই। এখানে জায়গা হবে না, আগে দেখো। আগে কোথায় দেখব? ও মা, তোমরা জানো না নাকি আগে কত লোক আছে? দেখো গে যাও। আমরা নতুন লোক, কি করে জানবো লোক আছে কিনা?
সামনে এগিয়ে গিয়ে দেখো না, জায়গা একটু হবে না? আমরা নিজেরা রেঁধে খেতাম। বারবার বলছি হবে না, তুমি বাবু কীরকম লোক? বলে মেয়ে মানুষটি আমাদের দিকে পিছন ফিরে এক পাশ ঘুরে চলে গিয়ে বিরক্তভাবে সত্য বললে, দাদা উপায়, কেউ তো জায়গা দেয় না দেখছি। রাত বেশ হলো, চলো দেখি এগিয়ে। আমাদের কি চোর ডাকাত ভাবছে নাকি লোকে? কি করে বলবো, চলো দেখি এগিয়ে। এবার একটা পাকা দানাল বাড়ি বাইরের রোয়াকে আমরা ক্লান্তভাবে এসে বসে পড়লাম বোচকা নামিয়ে। অনেকক্ষণ পরে একজন লোক বাড়ি থেকে বের হয়ে কোথায় যাচ্ছিল লণ্ঠন হাতে। আমাদের দেখে বিস্ময়ের ভাবে বললে, কে তোমরা? আমি বললাম, একটুখানি শুয়ে থাকার জায়গা দেবেন রাত্রে? আমরা ব্রাহ্মণ, বাড়ির যশোর জেলা, বেলডাঙ্গা থেকে আসছি। হেঁটে আসছো? হ্যাঁ। তা থাকো শুয়ে। ব্যাস এই পর্যন্ত। বললে না উঠে বৈঠকখানার মধ্যে গিয়ে শো, কিংবা তোমরা খাবে কি? কিছু না। সেই যে গেল, আর তাকেও দেখলাম না। আর কোনো খোঁজ খবরও নিলেন না আমাদের। সেই শীতের রাতে খোলা রোয়াকে কাপড় পেতে দুই ভাই শুয়ে রইলাম। কি করি? সত্য বললে, রাসুহারির সঙ্গে একবার দেখা হতো, তার মুন্ডুটা ভেঙে দিতাম এক ঘুষিতে। সত্য বেশ জোয়ান ছোকরা, খেতেও পারত অসম্ভব। এক সের রান্না করা মাংস আর আধ সের চালের ভাত একাই খেতে পারত। বেলেডাঙ্গার বাজারে সস্তা ডিম দেখেও ও বলতো, দাদা রোজ 4টে ডিম একবার ভাতে দিও আমার জন্য। খুব করে ডিম খেয়ে নি। আরও বেশি করে তার কথা মনে পড়ছে, কারণ কিন্তু থাক সেসব এখন। আরও একদিন কাটলো পথে, বেথুয়া ডৌরি ছাড়ালাম। আরও এগিয়ে যাই দুজনে। জগদানন্দপুর বলে গ্রামের হাটে বড় একটা মাছ কিনলাম বেলা 10টার পরে। খিদেও পেয়েছে বেশ। একটা বড় পুকুরের ধারে আমগাছের তলায় সত্য উনুন খুঁড়তে লাগলো। আমি মাছ কাটবার ছাই কি করে জোগাড় করি তাই ভাবছি। এমন সময় সত্য বলল, ওই দেখো দাদা। যা দেখলাম তা এখনো মনে আছে, আজ এই 14-15 বছর পরেও। একটি সুন্দরী বউ গামছা কাঁধে নিয়ে আমাদের দিকে আস্তে আস্তে পথের অদূরে দাঁড়িয়ে রয়েছেন থমকে। আমরা রান্না করতে বসেছি পথের ধারেই। এই পথটা নিশ্চয়ই পুকুর ঘাটে যাওয়ার পথ। বউটি অপরিচিত লোকদের দেখে ঘাটে যেতে পারছে না। ভদ্রলোকের মেয়েদের স্নানের ঘাটে যাবার পথের ধারে আমাদের রান্না করতে বসা উচিত হয়নি। সত্য বললে, দাদা ঘাটের পথে বসেছি, কি করি, উঠে যাব? হঠাৎ দেখি বউটা যেন আমাদের দিকে চেয়ে চেয়ে দেখে ফিরে গেলেন। অমন রূপসী বউ এমন পাড়া গায়ে দেখব আশা করিনি। আমাদের ভয়ও হলো। সত্য বললে, যা, ফিরে চলে গেল বউটি। আমরা না বুঝে অন্যায় করে ফেলেছি, চলো সরে যাই। পরক্ষণে ভয়ে সুরে বললে, দাদা লোক আসছে এদিকে, বউটি গিয়ে বাড়িতে বলে দিয়েছে চলো পালাই, মারবে। আমি আশ্বাস দিয়ে বললাম, কেন পালাতে হবে কেন? কি করেছি আমরা? মার বুঝি সস্তা? দুটি ছোকরা এসে আমাদের কাছে দাঁড়ালো। আপনারা আসছেন কোত্থেকে? আমি বললাম, বেলডাঙ্গা। যাবেন কোথায়? যশোর জেলা। আপনারা ব্রাহ্মণ? আজ্ঞে হ্যাঁ। কিছু মনে করবেন না, আমাদের খুড়িমা। আমরা ভাবছি এই রে, এইবার আসল কথা বলবে। এসেছিলেন ঘাটে নাইতে। তিনি ফিরে গিয়ে বললেন, দুটি ব্রাহ্মণের ছেলে আমাদের বাড়ির সামনে উনুন খুঁড়ে রেঁধে খেতে যাচ্ছে এই দুপুরবেলা। ওদের গিয়ে বাড়িতে ডেকে আনো। তা আপনারা দয়া করে চলুন আমাদের ওখানে, আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আমরা তো অবাক, এমন কথা বিদেশে কখনো শুনিনি। লোকে একটু শোবার জায়গায় দিতে চায় না, আর কিনা রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে যেতে চাইছে। সত্য বললে, ও দাদা কি যাবে নাকি? ছোকরা দুটি বলে, যেতেই হবে, খুড়িমা নইলে ছাড়বেন না।
আমাদের হুকুম, নিয়ে যেতেই হবে আপনাদের। নে বলাই, ওদের বসকা দুটো তোল। আমরা মুখ চাওয়াচুই করি, সত্য আর আমি। আমাদের কোনো আপত্তি গ্রাহ্য করলে না ওরা, নিয়েই গেল। একতলা কোঠা বাড়ি, বাড়ির উঠোনে ডান দিকে দুটো বড় গোলা, তার পাশেই গোয়াল বাড়ি, সামনে ছোট বৈঠকখানা। আমরা বাড়ির উঠোনে পা দিতেই একজন পৌর ভদ্রলোক এগিয়ে এসে বললেন, আসুন আসুন, আপনারা ব্রাহ্মণের ছেলে, এই দুপুরবেলা বাড়ির সামনে রেঁধে খাবেন? এ কখনো হয়? বড় বৌমা দেখে এসে বললেন, ওদের নিয়ে এসো বাড়িতে, আসুন বসুন। আমরা তত লেখাপড়া জানি নে, চাষবাস করে খাই। শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে আমাদের মিশতে ভয় হয়, বিশেষ করে তো সত্তর। সে গরুর গাড়ি চালায়। সে বললে, দাদা এগিয়ে যাও। এগিয়ে গেলাম আমি। ওরা আমাদের নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালো। পা ধোয়ার জল এনে দিলে। তারপর এলো চা আর জলখাবার, ফলমূল আর ঘরের তৈরি ক্ষীরের সন্দেশ, নারকেলের নাড়ু। কর্তার নাম হরিচরণ শেঠ, ওরা জাতে বৈদ্য। আমাকে বললেন, রান্না অবশ্যই আপনাদেরই করতে হবে, স্নান করে নিন আগে। সত্য বললে, তুমি রান্না করো গিয়ে দাদা, ওদের বাড়ির মধ্যে রান্নাঘর, আমার লজ্জা করে। স্নান সেরে অগত্যা আমাকেই যেতে হলো রান্নাঘরে। সেই সুন্দরী বউটি দেখি সেখানে উপস্থিত। মুখের ঘোমটা খুলেছেন, সুন্দর মুখ, তেমনি কাঁচা হলুদের মতো রং। আমার দিদির বয়সী হবেন। আমার ইচ্ছে হতে লাগলো প্রণাম করবার, কিন্তু আমি ব্রাহ্মণ, ওরা বৈদ্য, কি মনে করবেন? আমি বললাম, দিদি আপনার বড় দয়া। দিদি মুখের ঘোমটা আরো খুলে বললেন, দয়া কিসের? ও কথা বললে আমাদের পাপ হয় না? বলতে আছে? আছি ছি ছি, না বলেও তো পারছি না দিদি। না বললে হবে না। রান্না করতে জানেন? আমি হেসে বললাম, পারি নে তো, করে খাচ্ছি কি করে? হ্যাঁ দিদি, আমার ভাই বাইরে বসে আছে, সে আরো ভালো রান্না করতে পারে। কই, তিনি বাইরে বসে আছেন কেন? ডেকে আনুন গিয়ে, দেখি কেমন রাঁধে। সে আসবে না, বড় লাজুক। আপনার ছোট? 5-7 বছরের ছোট। ডেকে আনুন, আমি রান্নার জিনিসপত্র আনি। ডাল রান্না করতে পারেন তো? খুব। জিনিসপত্র যা তিনি আনলেন তা অনেক রকম, চাল, ডাল, ঘি, দুধ, আলু, বেগুন, কই মাছ। বললেন, সরুন, আমি কুটে বেছে দিই। ভালো কথা, আপনারা যে মাছ কিনেছিলেন সে মাছটা ভালো না, পচা। সেটা কুটে ঝাল দিয়ে রান্না করতে দিয়েছি। ও মাছ আপনাদের খেতে দেব না। বিদেশি লোক, পচা মাছ খেয়ে অসুখ বিসুখে পড়বেন শেষে। সে হবে না বাপু, একদম পচা আমি কিনিনি, সত্য কিনেছে। ছেলে মানুষ ঠকেছে। কই, তাকে ডাকুন না। সে আসবে না দিদি, সে থাকুক বসে বাইরে, বড্ড লাজুক, ঘেমে উঠবে এখানে এসে। তাছাড়া আমরা হলাম পাড়াগাঁয়ে মুখ্য সূক্ষ্ম ব্রাহ্মণ, লোকের সঙ্গে কথা বলতে মিশতে আমাদের লজ্জা হয়। আপনাকে দিদির মতো দেখছি বলে কোনো লজ্জা হচ্ছে না, কিন্তু অন্য জায়গা হলে সে কথা থাক। আপনি কীরকম রাঁধেন দেখব। মাছের ঝোলে কি বাটনা দিতে হবে বলুন তো? জানি নে, কখনো তো রাঁধিনি। বিদ্যে বুঝেছি। আচ্ছা, আমি সব বলে দিচ্ছি, আপনি রেঁধে যান। বেলা হয়েছে, খিদে পেয়েছে আপনাদের। 2 ঘন্টা ধরে তিনি বসে বসে আমাকে দিয়ে রাঁধালেন। কখন মাছ ভাজতে হবে, কখন কি বাটনা কিসে দিতে হবে, সাতলাবার সময় কি ফোড়ন দিতে হবে। দুধ নিয়ে এলেন প্রায় 1.5 সের। পায়েস করতে হবে নাকি? আমি সম্পূর্ণ অস্বীকার করলাম, আমার দ্বারা আর কিছু হবে না। তিনি বললেন, তা ভালো, থাক, খিদেও পেয়েছে আপনাদের, বুঝতে পেরেছি, ও বেলা হবে। আমি একটু আধটু গান করতে পারতাম। বিকেলবেলা আমার সে বিদ্যের কথা প্রকাশ হয়ে পড়ল আমার ভাইয়ের মুখ থেকে। সন্ধ্যার পর এলো হারমোনিয়াম ও ডুগি তবলা। আমার গান শুনে অনেকে সুখ্যাতি করল তখন। গান ভালোই গাইতাম। রাত্রে রান্না করার সময় দিদি বললেন,
আপনি এমন চমৎকার গান গাইতে পারেন ভাইটি। সলজ্জ সুরে বললাম, কি এমন গাই? আপনাকে এখন ছাড়ছি নে, থাকুন দিন কতক এখানে, রোজ গান শুনব। সে তো আমার ভাগ্য, কিন্তু দিদি আমার যে থাকার জো নেই। পড়ে গিয়েছে এক ফেরে। কি ফের? আমি রাসুহারির গরু চুরির বৃত্তান্ত আগাগোড়া বললাম। দিদি সব শুনে গালে হাত দিয়ে কি চমৎকার সুশ্রী ভঙ্গি করে বললেন, ও মা, আমি যাব কোথায়? সুন্দরী মেয়ে কি অপূর্ব সৌন্দর্যে দেখাচ্ছিল ওই মুহূর্তটিতে। বললাম, আপনি তো দেবীর মতো, কেউ জায়গা দিতে চায় না বিদেশি দেখে। 3 রাত কি কষ্ট পেয়েছি দিদি। আপনার মতো মানুষ কজন যে রাস্তা থেকে লোক ধরে বাড়ি নিয়ে এসে খাওয়ায়, আপনি বুঝতে পারবেন না মানুষ কত দুষ্টু হতে পারে। দিদি হেসে বললেন, আমার একটা স্বাদ ছিল, আপনি দিদি বলে ডেকে সে স্বাদ আমার পূরণ করে দিলেন। কেন, কি স্বাদ? জানেন, আমার অনেক দিনের স্বাদ। ব্রাহ্মণ অতিথি আমাদের বাড়ি আসবেন, আমি তার পা ধুয়ে দেব নিজের হাতে। কিন্তু আপনার বেলা তা করতে পারলাম না। দিদি বলে ডাকলেন। সে আমাদের মতো ব্রাহ্মণ নয় দিদি, আমরা চাষবাস করে খাই, লেখাপড়া জানি নে, আমাদের কথা বাদ দিন। তাতে আমার কি? আপনি কি করেন আমাদের দেখার দরকার কি? যাগ্গে এখন বলুন, কদিন থাকতে পারবেন? কালই যাব। কাল যাবার কথা ভুলতে হবে, পরশু বিবেচনা করে দেখা যাবে। এখন বলুন তো, মাংস খান তো? খাই। শুনুন, কাল রাত্রে লুচি মাংস করব। লুচি আমি ভাজব, তাতে কোনো দোষ নেই। আপনি শুধু মাংসটা রেঁধে নেবেন। আপনি যখন দিদি, মাংস রাঁধলেই বা? সে হবে না, ব্রাহ্মণকে রেঁধে খাওয়াতে পারবো না এ বাড়িতে। বড্ড শেখেলে আপনি, ঠাকুমা দিদিমাদের মতো শেখেলে। বলুন ঠিক কি না? দিদি শুধু হাসলেন, কথার উত্তর দিলেন না। পরদিনও পরম যত্নে আদরে কাটল ওদের বাড়ি। সন্ধ্যার আগেই গানের ব্যবস্থা হলো। বাড়ির মেয়েরা আড়াল থেকে গান শুনলেন। আমি অনেকগুলো গান গাইলাম। রান্নাঘরে যেতেই দেখি দিদি গরম চা নিয়ে বসে আছেন। বললেন, বড্ড পরিশ্রম হয়েছে, গলাটা ভিজিয়ে নিয়ে মাংসটা চড়িয়ে দিন। মাংসের মশলা টশলা বেটে মেখে ঠিক করে রেখেছি, কষে নিন আগে। শুনুন, পেঁয়াজ দিইনি কিন্তু। কেন, আপনাদের পেঁয়াজ চলে না? আমাদের চলে, আপনাদের চলবে কি না? খুব চলে, দিন পেঁয়াজ বাটা। কি সুন্দর গান গাইলেন আপনি। সত্যিই চাষবাস করেন? সত্যি। গান গাইলে চাষবাস করা যায় না? হ্যাঁ দিদি। দিদি হেসে চুপ করে রইলেন। অনেক সময় কথার উত্তর না দেওয়া ওর একটা স্বভাব। পরদিন সকালেই আমরা দুজন ওদের কাছে বিদায় নিলাম। দিদি ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে আমাকে আর সত্যকে বসিয়ে শশা কাটা, কলা, শাকা, আলু, ক্ষীরের ছাঁচ ইত্যাদি রেকাবিতে সাজিয়ে সামনে দিলেন। তার কাছ থেকে বিদায় নিতে গিয়ে চোখে সত্যি জল এসে গেল আমার। বারবার বলে দিলেন, আবার আসবেন, অবশ্যই অবশ্যই। বেলুর বিয়ে হবে বৈশাখ মাসে, সে সময় চিঠি যাবে, ভুলবেন না দিদির কথা। আসবার সময় কর্তাকে বললাম, দিদির মতো মানুষ দেখিনি কর্তামশাই। বৃদ্ধ বললেন, বড় বৌমা তো এ বাড়ির লক্ষ্মী, ওর থেকেই সংসারের উন্নতি। উনি আসার পর থেকে সংসার যেন উতলে পড়ল। আমার কি দয়ার পাড়ার কেউ অভুক্ত থাকবে না, সব খবর নিজে নেবেন। 2-3টি স্কুলের ছেলেকে মাইনে দিচ্ছেন এই পাড়ার। যে এসে ধরবে না বলতে জানেন না। মা আমার স্বয়ং লক্ষ্মী, রূপে গুণে লক্ষ্মী, ভুলিনি তার কথা। আজ 14 বছর হয়ে গেল, এখনো মনে জলজল করছে সে মূর্তি। আর সেখানে যাওয়া হয়নি, কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি। আজ কেন এ কথা মনে উঠল এতদিন পরে, বলি যে উপসংহারটি। দিন 5-6 আগে আমার ভগ্নিপতি মনমোহন রায় দফাদার সেই রাসুহারিকে গ্রেপ্তার করে বিকালবেলা
আমার বাড়িতে নিয়ে হাজির। রাসুহারি জয়দিয়ার বাওরের ধারে শুয়োরের পাল চড়াচ্ছিল, সেখান থেকে 11 মাইল দূরে। মনমোহন থানায় হাজিরা দিতে যায় রোজ বৃহস্পতিবারে। ওই পথ দিয়ে রাসুহারিকে দেখে চিনতে পেরেছে এবং চৌকিদার দিয়ে তক্ষুনি গ্রেপ্তার করিয়ে আমার এখানে নিয়ে এসেছে। রাসু এসে বসে চারিদিকে চেয়ে বললে, এ বাবুদের বাড়ি এ কি হয়ে গিয়েছে? চণ্ডী মণ্ডপ নেই, গোলা নেই, কোঠা ভেঙে গিয়েছে, লাঙল গরুও নেই দেখছি। আমার মাকে দেখে বললে, মা ঠাকুরন, এত বুড়ো হয়ে গিয়েছেন, আপনাকে যে আর চেনাই যায় না। ছোটবাবু কই? মা বললে, সে ফাঁকি দিয়ে চলে গিয়েছে, আজ 8 বছর। সে চলে যাওয়াতেই তো সংসার একেবারে গেল, কিছু নেই আর সেই সংসারের। আমি বললাম, রাসু, গরু জোড়া চুরি করেছিলি তুই? রাসুও বুড়ো হয়ে পড়েছে, মাথার চুল বিশেষ কাঁচা নেই, গোঁফ সম্পূর্ণ পাকা, একটু কুঁজো মতো হয়ে পড়েছে। একটু চুপ থেকে বললে, হ্যাঁ বাবু, মিথ্যে বলে আর কি হবে? গরু নিয়ে গিয়ে একটা গায়ের হাটে বিক্রি করি। দেশে যাসনি? না বাবু, সেই টাকা নিয়ে সোজা রাজশাহী চলে যায়, ভয়ে দেশে ফিরিনি। কেন চুরি করলি? অদেষ্ট বাবু, সবই অদেষ্টের লিখন। তখন বয়স কাঁচা ছিল, বুদ্ধি ছিল না, দুঃখ তো ঘুষল না। সব রকম করে দেখলাম বাবু। এখন রাতুলপুরের হিঙ্গল সর্দারের শুয়োর চড়াই, 16 টাকা মাইনে আর খাতি দেয়। বুড়ো হয়ে পড়েছি, আর কনে যাব এই বয়সে? চোখই ভালো দেখতে পাইনি। মা বললেন, রাসু, দুটো খাবি? হাঁড়িতে পান্তা ভাত আছে ওবেলা, দুটো খা। বোধহয় আজ তোর খাওয়া হয়নি। জগদানন্দপুরের সেই দিদির কথা অনেক দিন পরে আবার মনে হলো। ভুলেই গিয়েছিলাম বটে। এখন মায়ের এই কথায় জগদানন্দপুরের দিদির সেই দেবীর মতো মূর্তিখানা চোখের সামনে ভেসে উঠল। ভুলিনি দেখলাম, এতটুকু ভুলিনি, বাইরে ভুলেছিলাম মাত্র। কি জানি এতদিন পরে বেঁচে আছে কিনা। মদনমোহনকে বললাম, ভায়া, আর 14 বছর পর ওকে গ্রেপ্তার করে কি করবে? ছেড়ে দাও ওকে। এখন ও যেমন গরিব তেমনি আমিও গরিব। ওকে জেলে দিয়ে আমার কি আর দুঃখ বুঝবে? রাসুহারি কেঁদে আমার পা দুটো জড়িয়ে ধরল। মা চোখ মুছতে মুছতে বললেন, আয় বাবা রাসু, ভাত দিই গে, রান্নাঘরের উঠোনে চল। তোমারও অদেষ্ট, আমাদেরও অদেষ্ট, চলো বাবা।